ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে একটু এই ইন্টিগ্রেশনটা করে দাও তো গতকালকের। থেকে ধরে নাও টি 5t² ট্রাই করে দেখো তো এই ইন্টিগ্রেশনটা। আচ্ছা, গতকালকে যারা আসো নাই তারা ওই ইন্টিগ্রেশনটা সমস্যা নাই। আচ্ছা, আমি একটু দেখাই দিই, ঠিক আছে? এক সপ্তাহ আগে যেহেতু অনেকের ভাইয়া মনে নাও থাকতে আপনি পারে। মিউট করো আপনার মাইক্রোফোন। ও, মিউট করা। আমি স্ক্রিন তো দেখা যায়, তাই না? এখন শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে যে টকিং এমডি সামি সালেহীন। আচ্ছা, তো দেখো আমি এটা তোমাদের দেখাই দিই কিভাবে ইন্টিগ্রেশনটা করতে হয়। সেই এক সপ্তাহ আগে পড়াইছি, একটু মনে করাই দিই। প্রথমত ফাইভটা ফাইভের মতোই থাকবে। এই যে দেখতেছো উপরে যে পাওয়ার, ওই পাওয়ারটাকে তুমি এক বাড়ায় দাও। আর উপরে যা লেখছো, মানে এই যে উপরে যা লেখছো এটাকে আবার নিচে লেখো। মনে আছে এরপরে যেন কি করতে হয়? একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। নিচে লিখতে হয় 2, উপরে লিখতে হয় 3। তারপরে এটাকে একটু সিম্পলিফাই করতে হয়। 5, এই হচ্ছে 7, আর এই হচ্ছে t⁻7। কার মনে আছে এরপরে কি করতে হয় ইন্টিগ্রেশন করার জন্য? ভাই ওই টি এর মান উপর আপার লিমিট থেকে লোয়ার লিমিট পর্যন্ত বসাইতে হয়, হ্যাঁ, পরে মাইনাস করতে হয়। হ্যাঁ, উপরের জিনিসটা এখানে বসাইতে হয়। তারপরে এই হচ্ছে সূত্রে মাইনাস, মানে ব্যাপারটা বুঝছো? উপরে টি এর মানি এখানে বসাই দিছি আমি। যদি এখানে 5 থাকতো তাহলে 5-এর মানি এখানে বসাই দিতাম। টি আছে, টি এর মানি আমি টি এর জায়গায় বসাই দিছি। এরপরে সূত্রের একটা মাইনাস, তারপরে আবার এই 2-এর মান এখানে বসাই দিতে হয়। সো এটাকে একটু সিম্পলিফাই করলে যা আসবে সেটাই হচ্ছে আনসার। এটাই আসলে আনসার। বা একটু সিম্পলিফাই করো, সেটাই হয়ে যাবে আনসার। ধরো 5/7 কমন নিলাম, t⁻7 2 টু দি পাওয়ার 7 এটাই হচ্ছে আনসার। ভাইয়া 5t⁻6 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? t⁻6 এর ডিফারেন্সিয়েশন, ধরো 5t⁻6 এর ডিফারেন্সিয়েশন, তাহলে 5 এর মতোই থাকবে। না না, ফাইভ উপ টি টু দি পাওয়ার সিক্স মানে হ্যাঁ, ধ্রুবক থাকলে এটা কি হয়? এটা ধ্রুবক না, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, আমি দুইটাই দেখাই দিই। ধরে 5p⁻6, আর একটা হচ্ছে ধরো এরকম। তো দেখো এটাকে ডিফারেন্সিয়েট করি। 5 এর মতোই থাকবে, উপরে পাওয়ার সামনে আসবে আর উপরে পাওয়ার 1 কমে যাবে, সিম্পল জিনিস। আর তাহলে এটা কত হয়? 30 t⁻5। আর এইখানে দেখো কি হয়। প্রথমত এটা তো বুঝতেছো যে t⁻6 কে ডিফারেন্সিয়েট করা একদমই ইজি। 5 কে কিভাবে ডিফারেন্সিয়েট করব? এখানে তো টি নাই, তাহলে কি করতে হবে বলো তো? এখানে তো কোনো টি নাই, তাহলে কি করতে হবে এখানে? ভাই t⁻0। হ্যাঁ, একটা t⁻0 নিয়ে আসবো। এখন দেখো, আমি এখন এটাকে কি করব? ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, আমি একটা কাজ করি, এই d/dt কে এর সাথে অ্যাপ্লাই করি, আবার এর সাথে অ্যাপ্লাই করি। সো d/dt 5t⁻0, আবার d/dt t⁻6। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েট করা তো একদম ইজি। উপরে পাওয়ারটা সামনে আসবে, উপরে পাওয়ার 1 কমে যাবে। এইটাকে কেমনে ডিফারেন্সিয়েট করব? একদমই সিম্পল, 5 এর মতোই থাকবে। উপরে পাওয়ার সামনে আসবে, উপরে পাওয়ার 1 কমে যাবে। দেখো এইটুকু কিন্তু 0 হয়ে গেছে। আর এটা 6t⁻5। কিন্তু ও, কিন্তু প্লাস আকারে যদি থাকে তাহলে জিরো হয়ে যাবে ভাইয়া? সব সময় যদি কোনো একটা প্লাস বা মাইনাস আকারে থাকে ওটা 0 হয়ে যাবে। এটার পিছনে কিছু কারণও আছে। এটার পিছনে কিছু কারণ আছে, কারণটা আমি তোমাদেরকে বলি।
তোমাদের কি মনে আছে যে ডিএক্স মানে আচ্ছা জিনিসটা কি বলতে যাচ্ছি সেটা বলি। যদি কখনো তুমি দেখো যে এখানে একটা কনস্ট্যান্ট আছে, সবসময় মাথায় রাখবা যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় জিরো। যদি তুমি দেখো এখানে 5 আছে, ডিফারেন্সিয়েট করলে জিরো। তুমি যদি দেখো এখানে অন্য কোনো একটা কনস্ট্যান্ট আছে, ডিফারেন্সিয়েট করলে জিরো। সেটা ম্যাথমেটিক্যালি জিরো কেমনে চলে আসে এই যে আমি দেখাইলাম, কিভাবে জিরো চলে আসছে এই মাত্রই দেখাইলাম। কিন্তু ধরো যে তুমি এটা ফিজিক্স দিয়ে বুঝতে চাও যে কি জন্য জিরো আসছে, খুবই সিম্পল। আচ্ছা, এক সপ্তাহ আগে পড়াইছিলাম, বলো তো ডিটি কি? ক্ষুদ্র সময় ভাই। হ্যাঁ, ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়। কিন্তু ডিভি কি? ক্ষুদ্র বেগের পার্থক্য। হ্যাঁ, ক্ষুদ্র বেগের পার্থক্য, ক্ষুদ্র বেগের পরিবর্তন, এরকম। সত্যি কথা বলবো, আসলে ম্যাথে তুমি যখন ম্যাথ করবা না, হায়ার ম্যাথে, তখন দেখবা যে ডিএক্স বা ডিওয়াই যখন বলা হচ্ছে, ডিএক্স মানে হচ্ছে ক্ষুদ্র এক্সের পরিবর্তন। ম্যাথে, ফিজিক্সে একটু গ্যাঞ্জাম, কখনো ক্ষুদ্র সময়, কখনো বেগের পরিবর্তন, এইটা একটু ফিজিক্সে একটু গ্যাঞ্জাম, এটা আস্তে আস্তে বুঝতে পারবা। বাট ম্যাথে দেখবা যে ডিএক্স মানে হচ্ছে ক্ষুদ্র এক্সের পরিবর্তন, ডিওয়াই মানে হচ্ছে ক্ষুদ্র ওয়াইয়ের পরিবর্তন। এখন আমাকে বলো, ডি, নিচে ডিটি, উপরে ধরো ডি টি টু দি পাওয়ার, ধরো আমরা তো এতদিন এইভাবে লিখছি টি টু দি পাওয়ার 5, তাই না? এখন টি টু দি পাওয়ার 5কে আমি একটু এই যে এর সাথে লিখি। এখন ডিটি মানে কি? ক্ষুদ্র সময়, ক্ষুদ্র ধরো। আচ্ছা, এটাকে এখনই বোঝানো ঠিক হবে কিনা ভাবতেছি। এখনই যদি আমি তোমাদেরকে এটা বলি তাহলে তোমরা একটু প্যারা খাইতে পারো, কারণ হায়ার ম্যাথে কি তোমরা ক্যালকুলাস পড়ছো, ডিফারেন্সিয়েশন পড়ছো? জি ভাই পড়ছি। হায়ার ম্যাথে স্কুলে পড়ানো হয়েছে ডিফারেন্সিয়েশন আসলেই? ডিফারেন্স করানো হয়েছে ভাই। ও, তাহলে তো তোমরা পারবা এটা। তোমরা তো তাহলে এটা জানো যে ডিএক্স মানে ক্ষুদ্র এক্স এর পরিবর্তন, ডিওয়াই মানে ক্ষুদ্র ওয়াই এর পরিবর্তন। সো চিন্তা করে দেখো ডিওয়াই বাই ডিএক্স। সো এই কথাটা মানে কি আসলে? তাহলে তো আমি আরেকটু ডিপলি বলতেই পারি, আমি তো আরো ভাবতেছি তোমরা পড়ো না, এই জন্য সিম্পল ভাবে বলতেছি। সো ডিওয়াই বাই ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, তাই না? এটাই তো নাকি? বা বা এটাকে আমরা কি বলি যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের কি বলে? ধর ভালো মতো বাংলাটা আমি বলি নাই, বাংলাটা একটু ভালো মতো বলি। ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে কি? একক একক এক্স এর পরিবর্তনে ওয়াই এর পরিবর্তন। এটা কি তোমরা জানো? একক এক্স এর পরিবর্তনে ওয়াই এর পরিবর্তন যে, মানে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে তুমি যদি এক্স কে এক একক বাড়াও, ধরো এক্স কে 1 মিটার বাড়াইলা, যদি সময় হয় তাহলে 1 সেকেন্ড বাড়াইলা, এরকম টাইপের আর কি। তো তুমি যদি এক্স কে একক পরিমাণ বাড়াও, তাহলে কি পরিমাণ ওয়াই এর বৃদ্ধি হয়েছে সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখন তুমি চিন্তা করো, নিচে হচ্ছে ডিএক্স, উপরে হচ্ছে 5। এখন তুমি আমারে বলো, তুমি এক্স রে যতই পরিবর্তন করো না কেন, তুমি এক্স রে ক্ষুদ্র পরিবর্তন, বৃহৎ পরিবর্তন যাই করো না কেন, এই যে উপরে যে 5 আছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের কি পরিবর্তন হবে? কনস্ট্যান্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই ডি ফাইভ বাই ডি এক্স মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সবসময় জিরো আসে। তোমরা এটা জানো, কারণ কি বলে, তোমরা ডিফারেন্সিয়েশন পড়ছো তো, যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সবসময় জিরো আসে, এগুলো ম্যাথ অনেক করছো। ফিজিক্স বলতেছে বা ইনটুইটিভলি ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কত পরিবর্তন, বা এক্সকে তুমি যদি একক পরিমাণ বৃদ্ধি করো বা হ্রাস করো, তাহলে ওয়াই এর কীরকম পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। কিন্তু তুমি যদি এখন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করো, সেটা মানে কি এক্সকে পরিবর্তন করলে এই যে কনস্ট্যান্টটা কীরকম পরিবর্তন হচ্ছে। এখন আমরা তো জানি কনস্ট্যান্ট তো আসলে পরিবর্তন হয় না, এই জন্য ডি ফাইভ বাই ডি এক্স সমান সমান হচ্ছে জিরো। তো বেসিক্যালি এটাই হচ্ছে সিম্পল একটা রোল। যদি এটা নিয়ে এত বেশি প্যারা খাওয়া দরকার নাই, চলো আমরা সামনে আগায় যাই, ঠিক আছে? জাস্ট কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো, জাস্ট এইটুকু মাথায় রাখলেই চলবে। আমরা কি পড়তেছিলাম? আমরা আসলে আজকে ঘূর্ণন পড়তে চাই। ভাইয়া, হ্যাঁ, ওই নিউটনীয় বলবিদ্যার ওই এক একটা করে টপিক ধরে
এক একটা করে আগান, মানে হচ্ছে এর আগের দিন যেমন ইয়া পড়াইছিলেন, আমি কি কঠিন বলে গুলা ধরবো। ওটার। আমি বলি কি আমি কঠিন গুলা আচ্ছা ভাই, ধরবো। ওই তো যেমন ব্লক পুলি পড়াইছিলেন ওরকম একটা একটা করে টপিক পড়ান ভাই। হ্যাঁ ওভাবেই পড়াই, কিন্তু কঠিনগুলা সহজগুলা তোমাদের জন্য ছেড়ে দেই। আর তোমরা তো সমস্যা বলতে হবে, সমস্যা যদি বলো তাহলে আমি ওই জিনিসটা সলভ করতে পারবো। স্পেসিফিক টপিক, ধর নিউটনের বলবিদ্যা একটা বড় একটা জিনিস। তো স্পেসিফিক যদি টপিক বলো যে এই টপিকে আমার সমস্যা, এই ম্যাথে আমার সমস্যা, তাহলে আমার জন্য আর কি বেশি হেল্প হয়। তাহলে আমি এমনে কেমনে বুঝবো আর কি যে কি সমস্যা না সমস্যা। যেমন আমি এখন ঘূর্ণন পড়াবো, আমি তো এখন ইন জেনারেলি পড়াবো যেগুলো কঠিন, যেখানে মানুষের সমস্যা হয় ওগুলো পড়াবো, যেটা আমার মনে হয় 3 বছর ধরে পড়াইছি, আচ্ছা পোলাপাইনদের এখানে সমস্যা। আর তোমরা যদি বলো তাহলে আমার আর একটু হেল্প হবে আর কি। যাই হোক। ভাই টর্কটা বুঝলাম। টর্ক, আচ্ছা টর্ক তাহলে অনেক পরে আসবে। টর্ক, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, একটু পরে আসবে। প্রথমত ঘূর্ণনের প্রথমেই আসে হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? জড়তার হ্যাঁ ভ্রামকে হ্যাঁ ভাই, জড়তার ভ্রামকে অনেক সমস্যা। হ্যাঁ, জড়তার ভ্রামক হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আসলে ঘূর্ণনের সব কিছুতেই সমস্যা। ঘূর্ণন এমনি অনেক কঠিন, সব কিছুতেই সমস্যা। তো সব কিছুই পড়ি তাইলে। তো জড়তার ভ্রামক, ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, দেখতেছো আই, এখান থেকে মনে রাখতে পারো মোমেন্ট অফ ইনার্শিয়ার আই থেকে এই আইটা আসছে। এখন এখানে আসলে সমস্যাটা কোথায়? আয়ের বিভিন্ন ফর্মুলা আছে। প্রথমত তোমাকে আমি একটা কথা বলি, যে ধরে নাও এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এখন ঘূর্ণন অক্ষর মানে কি? এর চারপাশে একটা বস্তু ঘুরবে, তাই তো? এখন কি ঘুরবে? একটা বিন্দু, একটা ছোট্ট একটা বস্তু ঘুরতে পারে, আবার বড় একটা বস্তুও ঘুরতে পারে চারদিকে, তাই না? বুঝতেই পারতেছ। সো এটাকে বলা হয় ঘূর্ণন অক্ষ, অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে জিনিসটা ঘুরে। ব্যাপারটা এই যে ডেসমোস দিয়ে এই বোঝানোর চেষ্টা করি। নিউ থ্রি। আচ্ছা তুমি চিন্তা করো যে একটা বস্তু, ধরে নাও এক্স স্কোয়ার, এই তো। আচ্ছা, ধরে নাও একটা বস্তু ঘুরতেছে, এই যে এইভাবে চারদিকে ঘুরতেছে, তা আমাকে বলতে পারবা এখানে ঘূর্ণন অক্ষ কোনটা হবে? জেড অক্ষ। হ্যাঁ, জেড অক্ষটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঠিক আছে? কারণ একটা বস্তু দেখো জেড অক্ষের চারপাশে ঘুরতেছে, তো মাথায় রাখবা যেই যেই অক্ষকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরতেছে, সেই জেড অক্ষটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। সো কোনটা ছিল? এটা ছিল। তার মানে কোনো একটা বস্তু যদি এভাবে চারদিকে ঘুরে সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এখন দুই রকম জিনিস ঘুরতে পারে। এক হচ্ছে একটা বিন্দু বস্তু ঘুরতে পারে, আর দুই হচ্ছে একটা বড় একটা সাইজের একটা বস্তু ঘুরতে পারে। এখন কথা হচ্ছে একটা বিন্দু বস্তু যদি চারদিকে ঘুরে, তাহলে তার ফর্মুলাটা একদমই সিম্পল। তুমি কি করবা? এইটুকু দূরত্ব নিবা, এইটুকু দূরত্বকে বলা হয় আর, এবং এই বিন্দু বস্তুর ভর হচ্ছে এম। তাহলে এই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন অক্ষ হবে হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার। সো এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা এখন এই জায়গায় আসার আগে, একটা বড় একটা বস্তু আসার আগে, তোমরা আমাকে এই এই জিনিসটা বলো, যে ধরে নাও এখানে একটা 2 কেজির বস্তু, এই জায়গায় একটা 3 কেজির বস্তু, এটা 2 মিটার, আর এটা ধরো এইটুকু দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে এখন এই পুরো সিস্টেমের জড়তার ভ্রামক কত হবে? কেমনে বের করে এটা? ভাই এখানে দুইটা বস্তু ঘুরতেছে। দুইটা বস্তু করতেছে, একটা 2 কেজি আর একটা 3 কেজি। এই দুইটা যোগ করে দিব, এম আর স্কোয়ার প্লাস এম দুইটা আর যোগ করে স্কোয়ার। দিব, একদমই সিম্পল, তাই না? প্রথমত মনে করো m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, তারপরে এখানে জাস্ট মান বসাবা, তাইলেই হয়ে যাবে। কিন্তু আমি আসলে যেটা বুঝাইতে চাচ্ছি, যে একটা বিন্দু বস্তু ছিল, এজন্য এম আর স্কোয়ার। যদি দুইটা বিন্দু বিন্দু বস্তু থাকে, তাহলে যতগুলা বিন্দু আছে এই বিন্দুর জন্য এম আর স্কোয়ার, এই বিন্দুর জন্য এম আর স্কোয়ার, সবগুলা যোগ দিছ। যদি এখানে 100টা বিন্দু থাকে, বিন্দু বস্তু বলতে ভাইয়া? খুবই ছোট সাইজের বস্তু, খুবই ছোট ছোট সাইজের বস্তু, এটারে ফিজিক্সের ভাষায় বলে বিন্দু বস্তু। এরকম যদি 100টা বিন্দু বস্তু থাকে,
তাহলে আই সমান সমান কি হবে, যত এম আর স্কোয়ার আছে সবগুলাকে সামেশন করে দিবা। ঠিক আছে, ধরো আই ইজ ইকুয়াল টু একদম 1 থেকে এন পর্যন্ত যত বস্তু আছে সবগুলাকে তুমি যদি সামেশন করে দাও তাহলে তুমি জড়তার ভ্রামক পাবা। এখন আসো আমরা এই যে বৃহৎ একটা বস্তু, এই বস্তুটা জড়তা ভ্রামক বের করব। এমনি প্রথমে তুমি আমাকে একটা আইডিয়া বলো, ঠিক আছে? এমনি ম্যাথ তো সবাই পারে, আমার একটু আইডিয়া বলো যে এই যে এই বৃহৎ একটা বস্তু, এটা তো আর বিন্দু বস্তু না, এই বস্তুটা জড়তা ভ্রামক আমরা কেমনে বের করব? আইডিয়াটা কি হইতে পারে? সূত্র এটা দিয়ে মনে হয় বলবো। হ্যাঁ, ধরো এম আর স্কোয়ার ফর্মুলাটা ইউজ করব, কিন্তু এম আর স্কোয়ার তো বিন্দু বস্তুর জন্য, এখানে তো বিন্দু নাই, তাহলে এম আর স্কোয়ার কেমনে ইউজ করতে পারি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমার সামনে যদি এরকম হইতো তাহলে তুমি কি করতা? আচ্ছা আমি তোমাকে বলি, তোমাদের মনে আছে, আমি একটা হিন্টস দেই। বলো, 1 সপ্তাহ আগে আমি আমি পড়াইছিলাম ইন্টিগ্রেশন কথাটা মানে কি? কার মনে আছে ইন্টিগ্রেশন করা মানে কি? যোগ করা। ইন্টিগ্রেশন যোগ মানে করা হচ্ছে ভাইয়া। যোগ যোগ করা। হ্যাঁ, আমি হিন্টস দিয়ে দিছি, ইন্টিগ্রেশন মারা মানে হচ্ছে যোগ করা। এখন বলো এখানে কি আমরা যোগ করব? কিছু একটা করতে হবে। আমি একটু ভাই হিসাব ধরে করি। নিব অনেকগুলো বিন্দু বস্তু ভাই, ওগুলা হ্যাঁ, যোগ করে দিব। ইয়েস, এইটাই আমরা ধরে নিব। এই যে এটা একটা বড় বস্তু, তাই তো এখানে অনেকগুলা বিন্দু আছে, ধরে নাও এখানে একটা বিন্দু যে কিনা আর দূরত্বে আছে, এখানে একটা বিন্দু সেও কিনা আর দূরত্বে আছে, এখানে একটা বিন্দু সেও কিনা আর দূরত্বে আছে। ভাই সবগুলো আর তো সেম না, এই আর ছোট, এই আর বড়, এই আর ছোট। অ্যাকচুয়ালি এখানে আর কে বলা হয় হচ্ছে ভেরিয়েবল। আর কিন্তু এখানে ফিক্স কিছু না, আর হচ্ছে ভেরিয়েবল। তো আর যে সবার জন্য সেম হবে, চিত্র দেখে বুঝতে পারতেছো, এই আরটা ছোট, এই আরটা বড়, এই আরটা ছোট, তাই না? আচ্ছা, ডিটি মানে হচ্ছে ক্ষুদ্র সময়, ডিএম মানে কি? ডিএম মানে হচ্ছে ক্ষুদ্র ভর, তাই না? ডিটি মানে যদি ক্ষুদ্র বস্তু হয় তাহলে ডিএম মানে হচ্ছে ক্ষুদ্র ভর। দেখো এখানে ছোট্ট একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার ভর হচ্ছে ডিএম। এখানেও ছোট্ট একটা বস্তু আছে, এর ভর হচ্ছে ডিএম। এখানেও ছোট্ট একটা বস্তু, এর ভর হচ্ছে ডিএম। এন্ড সবগুলো আর দূরত্বে আছে, আর কিন্তু কনস্ট্যান্ট না, আর কিন্তু ভেরিয়েবল। এক একটা বস্তুর জন্য আর এর মান কিন্তু ভিন্ন। এখন আমরা জড়তার ভ্রামক কেমনে বের করব? সিম্পল। এই যে এখানে আমরা কি করছিলাম, যতগুলা বস্তু আছে সবাইকে আমরা যোগ দিছিলাম, এখানেও সেম কাজটা করব। এখানে যতগুলা বস্তু আছে সবাইকে আমরা যোগ দিব, সবগুলার ভর এবং সবগুলার আর স্কোয়ার। ভর আর স্কোয়ার, ভর আর স্কোয়ার। এখানে তো 3টা বস্তু থাকবে না, কোটি কোটি অনুপরমাণু থাকবে, তাই না? তাই ডট 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 দিয়ে দিলাম। আর একটু আগে আমরা বললাম ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। তাহলে এই যে এতগুলা জিনিসকে যে যোগ করছো, এগুলাকে, এতগুলা জিনিস যে এখানে যোগ করছো, যোগ করা মানে তো ইন্টিগ্রেশন করা। সো এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও। আর এটাকে একটু সুন্দর করে লেখো, আর ভাইয়া স্কোয়ারটাকে প্রথমে দাও। সামেশন কখন আর ইন্টিগ্রেশন কখন? সামেশন কখন আর ইন্টিগ্রেশন কখন? সামেশন কখন করা হয়, ধরো সামেশন অফ এন মানে হচ্ছে 1 2 3 4, কিন্তু 1 আর 2 এর মাঝখানে যে 1.1 1.2 সূক্ষ্ম যোগ কিন্তু এই সামেশন করতে পারে না। কিন্তু খেয়াল করে দেখো আমাদের এইখানে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যোগ করতে হবে, কারণ এই বস্তু, কারণ খেয়াল করে দেখো যে এই বস্তু আর এই বস্তুর মাঝখানে ডিস্টেন্স অনেক কম, এই বস্তু আর এই বস্তুর মাঝখানে ডিস্টেন্স অনেক কম, এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যোগ করতে হবে। অ্যান্ড তার জন্য আমাদের এই ইন্টিগ্রেশন দরকার, কারণ ইন্টিগ্রেশন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যোগ করতে পারে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? আর ভাই বাম পাশে নিচে সামেশনের উপরে নিচে এত কিছু কি লিখছেন? ও, এটা মানে হচ্ছে এই যে আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, এটা ম্যাথের, এটা ফিজিক্স তো লাগবে না। ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো আই এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত, তো এটা মানে হচ্ছে m1 r1 স্কোয়ার। আই এর ভ্যালু 1 বসাইলা, তারপরে আবার 2 বসাইলা,
তারপরে আবার আই এর ভ্যালু 3 বসাইলা। এই যে ব্যাপারটা ওই এরকম, আপার লিমিট লোয়ার লিমিটের মতো। কিছুটা ওইরকম। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তো এতক্ষণ যা পড়াইলাম তার সামারি হচ্ছে এটাই, যে বিন্দু বস্তু যদি হয় তাহলে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, আর যদি একটা বৃহৎ বস্তু হয় তাহলে এই ফর্মুলা। এন্ড এই ফর্মুলা কিভাবে আসছে? একদমই সিম্পল, এটার ভেতরে যত ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু ছিল সবগুলাকে যোগ করার পরে এই ফর্মুলাটা আসছে। এখন আমার একটা কোশ্চেন, এই গেল, আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আই? আইকে যে আমরা বলতেছি জড়তার ভ্রামক, এই জিনিসটা কি? অ্যান্ড হোয়াই আই সমান সমান এম আর স্কোয়ার? তো একটা বিন্দু বস্তুর জন্য, তাই না? একটা বিন্দু বস্তু যদি হয় তাহলে আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার। তো দুইটা কোশ্চেন, আই কি এবং আই সমান সমান এম আর স্কোয়ারই বা কেন? সো আই সমান সমান এম আর স্কোয়ার কেন, এর দুইটা কারণ আছে। প্রথমে আমি এইখান থেকে আসি, যে হোয়াট ইজ আই, এই যে আই থেকে আমরা আসলে কি বুঝি। প্রথমে আমাকে একটু বলো তো, যে ভর থেকে আমরা কি বুঝি? ধরো কারো ভর যদি বেশি হয় তাহলে কি হবে? একটু উত্তর দাও, একটু তাড়াতাড়ি উত্তর দাও, তাহলে আমার সুবিধা হবে আর কি, সময় কম লাগবে। ভর বেশি হলে ঘুরাইতে কষ্ট বেশি জড়তার হবে। ভ্রামকের মান বেশি হবে। হ্যাঁ, ভর বেশি হলে কষ্ট হবে, একটু ভ্রামক বেশি হবে, তোমরা অনেক কিছু বললে আর কি। আচ্ছা, আচ্ছা, আমার একটু স্পেসিফাই করা দরকার ছিল যে ঘূর্ণনের জন্য নাকি রৈখিকের জন্য। ধরো যে কোনো কিছুর জন্যই যদি ভর যদি বেশি হয় তাহলে তাহলে মুভ করাইতে কষ্ট কষ্ট করতে হবে, তাই না? একদম ধরো সিম্পল ভাষায় বলি, ফিজিক্সের ভাষায় না বলে একদম সিম্পল ভাষায়, যে ভর যদি বেশি হয় তাহলে গতি সৃষ্টি করা, সেটা হয় ঘূর্ণন গতি অথবা রৈখিক গতি, যাই হোক না কেন, যে গতি সৃষ্টি করা কষ্ট। একটা হাতিরে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে গতি সৃষ্টি করা, একটা ছোট্ট একটা পিঁপড়ারে 2 মিটার পার সেকেন্ড বেগ সৃষ্টি করা, আর একটা হাতির মধ্যে 2 মিটার পার সেকেন্ড বেগ সৃষ্টি করা, অবশ্যই হাতিতে অনেক কষ্ট হবে, তাই না? সো ভর যার বেশি তার গতি সৃষ্টি করা কষ্ট। ঘূর্ণনে হয় কি? ঘূর্ণনে কারো জড়তার ভ্রামক যদি বেশি হয় তাহলে সেটায় ঘূর্ণন সৃষ্টি করা কষ্ট। ঠিক আছে, অ্যান্ড এটা তো একেবারে কমন সেন্স, তাই না? খেয়াল করে দেখো, যে আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার, আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে যার ভরটা বেশি হবে তার আইটা বেশি হবে, আর আমরা জানি যার ভর বেশি হবে তাকে ঘোরানো তত বেশি কষ্ট, তাই না? তুমি তো একটা এই যে ছোটবেলায় কি হতে বুঝছো, যে আমরা যখন লাঠিম খেলতাম, মাঝে মধ্যে যে লাঠিম আর সুতা কি বল, সুতারে লতি বলতাম আর কি। তো লাঠিম আর লতি মানে মাঝে মধ্যে আটকায় যাইতো। তো তারপরে আমরা কি করতাম, মানে যখনই আটকায় যেত মাথার মধ্যে শয়তান চাপতো, আমরা করতাম কি, ওটা মাথায় নিয়ে আমরা ঘুরাইতাম। মাঝে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, যে জোরে জোরে ঘুরাইতেছি, উল্লাস করতেছি, হুট করে ছিটকে পড়ছে, অন্য একজনের মাথায় গিয়ে লাগছে, এরকম হয়েছে। একবার এরকম হয়েছিল, যে আমার কি বলে, লাঠি মার লতি আটকাই গেছে, আমি পাগলের মতো এমনি ঘুরাইতেছি, হাসতেছি, ফুট করে ছুটে গেছে, আহ, একজনের মাথায় গিয়ে লাগছে। তো যাই হোক, সো এটা বুঝতে পারলাম যে যার ভর যত বেশি হবে তার জড়তার ভ্রামক তত বেশি হবে, এবং ঘূর্ণন সৃষ্টি করা তত বেশি কষ্ট হবে। স্বাভাবিকভাবেই তুমি একটা ছোট্ট বস্তুরে ঘুরানো যতটা সহজ হবে, একটা পৃথিবীকে ঘুরানো কি এত সোজা হবে? অবশ্যই পৃথিবীকে ঘোরানোর জন্য হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে, যেটা, আচ্ছা, ওই ঘূর্ণনের ওই ফোর্সগুলো নিয়ে কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, ওটা নিয়ে পরে কথা বলবো। বাট বেসিক তো তুমি বুঝতেছো, তাই না, যে একটা কি বলে, একটা ছোট্ট একটা বস্তুরে ঘোরানো যতটা কঠিন, একটা পৃথিবীকে ঘোরানো তো অনেক কঠিন হবে, স্বাভাবিক। এখন আমার কোশ্চেন হচ্ছে, ভর যদি বাড়াই দাও তাহলে জড়তার ভ্রামক বাড়বে, কষ্ট হবে। আমার কোশ্চেন হচ্ছে, আর যদি তুমি বাড়াই দাও জড়তার ভ্রামক বাড়বে, আর জড়তার ভ্রামক বাড়া মানে হচ্ছে তত বেশি কষ্ট। কেন? রেডিয়াস বাড়াই দিলে কেন ঘূর্ণন সৃষ্টি করা কষ্ট? এটার পিছনে লজিক কি, কেউ আমাকে একটু বলো তো। আমার কোশ্চেনটা ছিল, ভর বাড়াই দিলে ঘূর্ণন সৃষ্টি করা কষ্ট, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু রেডিয়াস যদি আমি বাড়াই দেই,
একজনরে আমি এমনে ঘুরাবো, আরেকজনরে আমি এমনে ঘুরাবো। কেন এইখানে বেশি কষ্ট? রেডিয়াস বাড়াই দিলে কেন বেশি কষ্ট? ওটা তো জানি না ভাইয়া। দেখো চিত্র দেখেই বোঝা যাচ্ছে। এরে একবার ঘুরাও আর এরে একবার ঘুরাও, বলো কার জন্য বেশি কষ্ট? বেশি দেওয়া অবশ্যই, তাই না? বুঝতেই পারছো, চিত্র দেখেই বোঝা যাচ্ছে। তুমি এরে একবার ঘুরাও, ধরে নাও যে এইটুকু পথ মাত্র ধরে নাও 5 মিটার সাপোজ। আর দেখো তুমি যদি রেডিয়াস বাড়াই দাও, তাহলে দেখো পথটা কত বড় হয়ে গেছে। ধরে নাও এটা হলো 50 মিটার সাপোজ। তাহলে বুঝতেই পারতেছো যে একে ঘোরানো সহজ, তাই না? একে ঘোরানো সহজ, রেডিয়াস কম। আর একে ঘোরানো একটু কঠিন, কারণ দেখো একে একবার ঘুরাইতে যে কষ্ট করতে হবে, রেডিয়াস বেড়ে যাওয়ার জন্য একে একবার ঘুরাইতে অনেক বেশি কষ্ট করতে হবে না? সো এটা হচ্ছে একটা কারণ। এখন কোশ্চেন হচ্ছে, এখন একটা ব্যাপার হইলো কি, যে ভাই ফিল করা যায়, বুঝছো? যে ঠিক আছে আই ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, ভাই ফিল করতে পারলাম। আচ্ছা এই ফিলিংটা কি সবাই বুঝছো কিনা একটু আমাকে রেসপন্স করো তো। এই যে আর এর ভ্যালু বেশি হলে যে কষ্ট হয় বেশি, এটা কি বুঝছো সবাই? না কারো কোনো কোশ্চেন আছে? বুঝছি ভাইয়া। ওকে, জি ভাই না বুঝছি। তাহলে আমি একটু সামনে আগাই। এখন কোশ্চেন হচ্ছে, ভাই, আই কি ওইটা তো বললেন না। আই আই তো বলছি, আই হচ্ছে জড়তার ভ্রামক। কিন্তু জড়তার ভ্রামক জিনিসটা হ্যালো। কি? জড়তার ভ্রামক জিনিসটা কি এটাই বললাম। আচ্ছা আমি একটু কি বলে সামারি করি। জড়তার ভ্রামক হচ্ছে আই, মোমেন্ট অফ ইনার্শিয়া। আই এর ফর্মুলা হচ্ছে এটা, এম আর স্কোয়ার। বিন্দু বস্তু হইলে এম আর স্কোয়ার, আর যদি বৃহৎ বস্তু হয় তাহলে এইটা। এটুকু তো বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তো আই এর ফর্মুলা বুঝছো। এখন আই দিয়ে আসলে করে কি? সো আই দিয়ে এই যে হোয়াট ইজ আই, আই দিয়ে আসলে করে কি, এই যে এইটাই। মানে হোয়াট ইজ আই না, মানে আমার কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে আই দিয়ে আসলে করে কি। হোয়াট ইজ আই না, মানে হোয়াই আই। কেন আমাদের ফিজিক্সে একটা আই নামের একটা জিনিস ইন্ট্রোডিউস করা লাগলো, হোয়াই আই, কেন? তো আই আমাদের এই জন্য ইন্ট্রোডিউস করা লাগছে যে আমরা জানতে চাই যে কাকে ঘুরাইতে কত বেশি কষ্ট। আই বেশি হইলে ঘূর্ণন সৃষ্টি করা তত বেশি কষ্ট হবে। আর আমরা ফর্মুলা থেকে বুঝতে পারতেছি যে ভর যদি বেশি হয় তাহলে ঘূর্ণন সৃষ্টি করা কষ্ট। অ্যান্ড এইমাত্রই দেখলাম রেডিয়াস যদি বেশি হয় তাহলে ঘূর্ণন সৃষ্টি করা তত বেশি কষ্ট। আই যত বেশি হবে ঘূর্ণন সৃষ্টি করা তত বেশি কষ্ট হবে। এখন আমার পরবর্তী কোশ্চেনটা যে ছিল এখানে আর স্কোয়ার কেন আসলো, এটা একটু ম্যাথমেটিক্যালি আগাইতে হবে। এটা একটু শক্তি টক্তি দিয়ে আগাইতে হবে, তাই এটা অন্য একদিনের জন্য। মানে আর স্কোয়ারই কেন হইলো, আর কিউব কেন হইলো না, আর টু দি পাওয়ার 4 কেন হইলো না, এটা পরে ইনশাল্লাহ গতিশক্তির একটা কনসেপ্ট থেকে এখানে আসবো। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন দেই, তোমরা এটা করো। 2 কেজি বস্তু 5,3 বিন্দুতে, এহ আর 10 মিনিট আছে, ঠিক আছে আর 10 মিনিটই পড়াবো। 3 কেজি বস্তু 10,-10,2 বিন্দুতে। এখন কোশ্চেন হচ্ছে জড়তার ভ্রামক কত? তাহলে জুমে এখন মনে হয় আধা ঘন্টাতে, আধা ঘন্টার বেশি এলাও করে না। আচ্ছা তো এর জড়তার ভ্রামক কেমনে বের করব, একদমই সিম্পল। আচ্ছা জড়তার ভ্রামক যখন আমি বলতেছি আমার কিন্তু একটা কথা অবশ্যই বলতে হবে যে কার সাপেক্ষে, ঠিক আছে? এখানে আমি বলে দিলাম জেড অক্ষের সাপেক্ষে। মানে কার সাপেক্ষে যে আমি ঘুরাইতেছি এটা তো অবশ্যই বলতে হবে। এখানে তো এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। সো এই ম্যাথটা আসলে আমি করব কিভাবে? সো দেখো এটা দিয়ে বোঝানো অনেক ইজি। একটা হচ্ছে 5,3 আর একটা -10,2। সো একটা হচ্ছে 5,3 আর একটা -10,2। সেখানে দুইটা বিন্দু বস্তু তৈরি হয়ে যাওয়ার কথা, এই যে দেখো দুইটা বিন্দু তৈরি হয়ে গেছে। আচ্ছা এখানে কি সমস্যা হইলো? এই তো এখন ঠিক আছে। প্রথমে আমি একটা কাজ করি, 5,3 নিয়ে কাজ করি। তো আমি জেড অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরাচ্ছি।
তার মানে কি সে জেড অক্ষের সাপেক্ষে চারদিকে ঘুরবে। তো আমি কি করব, জেড অক্ষ থেকে তার একটা দূরত্ব নিব, তাই না? বলো তো জেড অক্ষ থেকে কেমনে দূরত্বটা বের করা যায়? দেখো এই সিমুলেশন থেকে বলো। এই মূল বিন্দু থেকে দূরত্ব বের করবো। হ্যাঁ, এই যে এইখান থেকে দূরত্বটা বের করব, কারণ দেখো আমাদের আসলে এই যে এই দূরত্বটা বের করতে হবে। বুঝতেছো কোন দূরত্বটা? এই যে আমি এইখানে দেখাই দিই। এই যে এই দূরত্বটা আমাদের বের করতে হবে। কেমনে বের করবে এই দূরত্বটা? খুবই সিম্পল। পিথাগোরাস। পিথাগোরাস অ্যাপ্লাই করো, খুবই সিম্পল। সো পিথাগোরাস করে হয়। তো দেখো এক্স অক্ষটা ডান দিকে, ওয়াই অক্ষটা হচ্ছে উপরের দিকে, আর এই যে 5,3, 5,3টা হয়তো এই জায়গায় আছে। এবার আমি কি করতেছি, জেড অক্ষের সাপেক্ষে তারে এমনি ঘুরাইতেছি। ঠিক আছে, জেড অক্ষ কোথায় আছে? জেড অক্ষ এই যে উপরের দিকে আছে, আমি দেখতে পাচ্ছি না, কারণ 2D খাতায় তো আর 3D চিত্র আঁকা যায় না। সো আমার এই এই দূরত্বটা বের করতে হবে, খুবই সিম্পল। তাহলে এটুকু কত? 5, আর এটুকু কত? 3। তাহলে আর কত হবে? আর 1 ধরো। তাহলে আর 1 সমান সমান হচ্ছে √5² প্লাস 3²। অ্যান্ড তারপর প্রথম বস্তুর জড়তার ভ্রামক I1 বের করবা, m1 × rn², এখান থেকে বের করবা। ঠিক একইভাবে তোমাদেরকে বের করতে হবে হচ্ছে R2। সো R2 কেমনে বের করবা? এই যে 3 কেজির একটা বস্তু -10,2 বিন্দুতে আছে। তো আমি এটা একটু আলাদাভাবে আঁকাই। -10,2 বিন্দুটা মেবি এইখানে হবে। তার মানে এইটুকু হচ্ছে 10 মিটার। দেখো দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হয় না, ঠিক আছে? নেগেটিভ চিহ্ন মানে কি? বাম দিকে বোঝাচ্ছে, নেগেটিভ দ্বারা ডিরেকশন বোঝাচ্ছে। বাট আমি কিন্তু এখানে দৈর্ঘ্য আঁকছি। দৈর্ঘ্য তো অলওয়েজ পজিটিভ, দৈর্ঘ্য তো অলওয়েজ পজিটিভ। মাইনাস দ্বারা বোঝাচ্ছে বাম দিকে, এটা তোমরা বুঝো। আর এটুকু কত? এটুকু হচ্ছে 2 মিটার। তাহলে আমার R2 বের করতে হবে। সো R2 সমান সমান হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তারপরে দ্বিতীয় বস্তুর যে জড়তার ভ্রামক সেটা বের করব। তারপরে আমি যদি দুইটা যোগ করে দেই, তাহলে পুরা সিস্টেমের জড়তার ভ্রামক পেয়ে যাব। খুবই সিম্পল না? কারো কি কোশ্চেন আছে কোনো? ভাইয়া জড়তার ভ্রামকের একক কি কেজি মিটার স্কয়ার? জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। m r² তো, সো কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে জড়তার ভ্রামকের একক। কারো কোনো আর কোশ্চেন যদি ভাইয়া যে অক্ষের সাপেক্ষে দিয়ে কি বুঝাইলেন, মানে এখানে? জেড অক্ষের সাপেক্ষে বলতে বোঝাচ্ছি যে এই বস্তুটাকে জেড অক্ষের চারপাশে ঘুরাইতেছ। এখন তোমাদের একটা এইচডাব্লিউ দিয়ে দিই, 3D চিত্র দিয়ে দিই, যে 1,2,-10 বিন্দুতে ধরে নাও 5 কেজি বস্তু আছে। -2,5, -7 বিন্দুতে 10 কেজি বস্তু। একদম 3D দিয়ে দিছি, তাহলে জড়তার ভ্রামক কত? যাদের ইমাজিনেশন পাওয়ার ভালো তারা তো খুব সিম্পলি এটা করে ফেলতে পারবা। আর যাদের মনে হয় যে ইমাজিনেশন পাওয়ার এখনো গ্রো হয় নাই, 3D জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারো না, তাদের কাছে এই যে ডেসমোস আছে। ডেসমোসের 3Dতে যাবা, এমনি ঘুরায় ঘুরায় দেখবা, ওই পয়েন্টটা এখানে বসাবা, বসায় খুব সুন্দর মতো বের করে ফেলবা। ট্রাই করো এটা বাসায়। এখন আমি তোমাদের আরেকটা ফর্মুলা শিখাই। আর 4 মিনিট সময় আছে, 4 মিনিটে আমি একটা ফর্মুলা শিখাই, নেক্সট দিন এই ফর্মুলার উপরে তোমাদের ম্যাথ টেট করাবো আর কি। সো দেখো ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি। ফর্মুলাটা হচ্ছে খুবই সিম্পল। যে মনে করো এখানে একটা বস্তু আছে, এন্ড এই বস্তুটা ভর কেন্দ্র হচ্ছে ধরে নাও জি। জি হচ্ছে ভর কেন্দ্র। এন্ড ভর কেন্দ্রের উপরে ধরো একটা ঘূর্ণন অক্ষ আছে, এটা হচ্ছে একটা ঘূর্ণন অক্ষ। এন্ড ঘূর্ণন অক্ষ মানে খুবই সিম্পল, যে এই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘোরাচ্ছ। এই বস্তুটা এই জি এর সাপেক্ষে চারদিকে ঘুরতেছে।
এখন তুমি ধরে নাও যে এই জি এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত সেটা তুমি জানো। ধরে নাও সেটা হচ্ছে আইজি, অর্থাৎ জি বিন্দুর সাপেক্ষে তুমি যদি বস্তুটাকে ঘোরাও, তাহলে ধরে নাও একটা এক্সাম্পল দিলাম, আইজি হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার। কিন্তু এখন তোমার বের করতে ইচ্ছা করতেছে যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। অর্থাৎ এই যে এই অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে তুমি যদি বস্তুটাকে ঘোরাও, এই নীল অক্ষটার সাপেক্ষে তুমি যদি বস্তুটাকে ঘোরাও, তাহলে জড়তার ভ্রামক কত হবে সেটা তোমার বের করতে ইচ্ছা করতেছে। সো এটা বের করা ফর্মুলা খুবই ইজি। তোমার প্রথমে কি করতে হবে, এইটুকু দূরত্ব জানতে হবে। তোমাদের বই এটাকে এইচ দ্বারা প্রকাশ করছে, লেটস সে এইচ সমান সমান হচ্ছে 10। তোমার এই বস্তুটা ভর জানতে হবে, ধরে নাও ভর হচ্ছে 5। তারপরে কি করবা, খুবই সিম্পল, ফর্মুলাটা এরকম। প্রথমে তোমার কি জানতে ইচ্ছা করতেছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো তুমি প্রথমে লিখবা আইজি, এবং আইজি এর সাথে এই যে এই বস্তুটা ভর এম, বড় হাতের আমি দিলাম, একটা দিলেই হয়েছে, এম এইচ স্কোয়ার দিবা। সো এটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা একটু ভাইয়া এখানে আরেকবার কি বলি। দুইটা জিনিস ঘটতেছে? জিনিস একটাই, বস্তু একটাই, বস্তু একটাই, বাট একবার তুমি একে জি এর সাপেক্ষে ঘুরাইতেছো, আরেকবার তুমি এর সাপেক্ষে ঘুরাইতেছো। ওই পৃথিবীর মতো আর কি। পৃথিবীর মতো, হ্যাঁ। হ্যাঁ, এটা চিন্তা করতে পারো যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, আবার সূর্যের সাপেক্ষে ঘুরে। ব্যাপারটা কিছুটা এরকম, ভালো বলছো। জি মানে হচ্ছে ভর কেন্দ্র, অবশ্যই অবশ্যই কিন্তু ভর কেন্দ্র হইতে হবে, অন্য কোনো পয়েন্ট না। সো ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক প্রথমে তোমাদেরকে জানতে হবে। অ্যান্ড একবার তুমি যদি ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক জানতে পারো, বের করতে পারো, তাইলে ভাই তুমি যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবা। শর্ত হচ্ছে, এই যে দেখতেছো দুইটা লাইন যে আছে, এই দুইটা লাইনকে অবশ্যই প্যারালাল হইতে হবে। ঠিক আছে, এই দুইটা লাইন যদি প্যারালাল হয় তাহলে এই ফর্মুলাটা খাটবে। যদি এমন হয় যে একটা এরকম আর একটা এরকম, তাহলে কিন্তু ভাই ফর্মুলাটা খাটবে না। অবশ্যই অবশ্যই দুইটা লাইনকে প্যারালাল হইতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক নাকি? নেক্সট আবার কবে বসবা? ওকে ভাই, আপনি যেদিন ফ্রি ভাই। আমি একটু সোমবার বা মঙ্গলবারে একটু আমার মনে করাই দিও তাইলে। ওকে ভাইয়া। ওকে, তো আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকো।